প্রতি বছর খামারিদের নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। গোখাদ্যের মূল্য ঊর্ধ্বগতি, কয়েক বছর ধরেই এটি একটি চলমান সমস্যা। সেই সাথে খামারে এলএসডি, খুরা রোগ তো আছেই, পাশাপাশি নানা রকমের নাম না জানা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে খামারের পশুগুলো। এছাড়া আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলতে চাই, নানা মাধ্যমে নেগেটিভ মার্কেটিংয়ের কারণেও কিন্তু খামারিদের লসে পড়তে হয়। পাশাপাশি আমরা জাত নিয়ে নানান জটিলতা তো দেখতেই পাই। এরপরেও আমাদের দেশের উদ্যোক্তারা তাদের খামারকে চলমান রেখেছে। আগামী দিনে সব কিছু ঠিক হয়ে যাবে এই প্রত্যাশায়। দর্শক, আজকে আমি এসেছি বসিলা মোহাম্মদপুরে অবস্থিত রেহমা ক্যাটেল ফার্মে। এই ফার্মে এক পাশে ফ্যাটেনিং কাউ করা হচ্ছে, আরেক দিকে গাভী আছে। ফ্যাটেনিং কাউ এই মুহূর্তে যেগুলো আছে আপনাদেরকে দেখাবো, সেই সাথে গাভী লালন পালন কিভাবে করা হচ্ছে এই বিষয়গুলো আমাদের আজকের পর্বের মাধ্যমে তুলে ধরবো। সবাইকে স্বাগত জানাচ্ছি এসএফিটি নিবেদিত কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির কথার আজকের পর্বে। দর্শক, এই মুহূর্তে আমার সঙ্গে আছে রেহমা ক্যাটেল ফার্মের ওনার আশরাফুল হক জেদনি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আমাদের পিছনে কি জাতের গরু রাখা আছে? আমাদের পিছনে রাখা আছে হচ্ছে আপনার দুইটা শাহিওয়াল, আর আপনার দুইটা ব্রাহ্মা ক্রস, আর একটা আমরা আরসিসি বলতে পারি, আরসিসি শাহিওয়াল ক্রস। আমার এই পেছনে হাতের বায়ে এই গরুটির ওজন এই মুহূর্তে কত হতে পারে ভাইয়া? এখানে যে গরুটা আছে এই গরুটা এখন 820-30 কেজি এরকম ওয়েট এখন আছে। 820 কেজি। আচ্ছা, 20-30। আশা করছেন কোরবানি ঈদ পর্যন্ত কত হবে? কোরবানি ঈদ পর্যন্ত আমাদের এক্সপেকটেশন অ্যারাউন্ড 950 কেজি এরকম একটা ওয়েটে যাবে। 950 কেজি ইনশাআল্লাহ করতে পারবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। লাস্ট 1 মান্থের গ্রোথ যদি আমরা শুনতে চাই আপনার কাছে। গত মাসে এই গরুটা থেকে আমরা 28 কেজি গ্রোথ পেয়েছি। হ্যাঁ, আর এই গরুটা মোটামুটি আমাদের ফার্মে 4 মাসের মতো, মানে একটা কিছু গরু কিন্তু থাকে যে বাইরে থেকে আসলে একটা প্রথম মাসে অনেক ভালো গ্রোথ দেয়, তারপর আবার একটু স্লো হয়, বাট এটা আপনার গত মাসে আমরা এটা পাইছি এবং আগের মাসগুলো তার একটু বেশি ছিল। বড় শাহিওয়াল, ব্রাহ্মা ক্রস এই গরুগুলোর ভিতর কিন্তু আপনার ওই 800 কেজি ক্রস করার পর থেকে এই গরুগুলো একটু স্লো গ্রোথ হয়। আচ্ছা, হ্যাঁ, 800 কেজি থেকে আপনার ওই 900, 950, 1000 কেজি এই গ্রোথটা একটু স্লো হয়, এটাই নর্মাল। আচ্ছা, এটা তো ক্রস, তাই না? জি। আমি যদি একটু এদিকে নিয়ে আসতে চাই, এদিকে একটু দেখাতেই চাই, কারণ শাহিওয়াল জাতের একটি গরু আমি দেখাবো। ওর রং, সাইজ, চেহারাতেও বেশ মায়া, আমার ভালো লাগে। আপনার কেমন লাগে বলেন? আসলে আমি কিন্তু ওর এই চেহারার মায়া দেখিয়ে কিন্তু এই গরুটা আমার কেনা হয়েছিল। হ্যাঁ, এবং আসলে একটা শাহিওয়াল গরুর যে যে বৈশিষ্ট্য থাকা দরকার, আলহামদুলিল্লাহ এই গরুটার ভিতর প্রতিটা বৈশিষ্ট্য একদম পারফেক্ট ভাবে আছে। পরেরটাতে যদি আমরা চলে আসি, এটার ওজন কেমন হবে? এই গরুটার ওজন 850 কেজি আছে। 850 কেজি। আচ্ছা, তো কোরবানি পর্যন্ত কত হতে পারে? কোরবানি পর্যন্ত এটাও 950 বা 920-30 কেজি, কারণ এই গরুটা মোটামুটি মানে একটা ভালো ওয়েট অলরেডি চলে আসছে। সো এটা হয়তো বা 950 বা তার একটু নিচে থাকতে পারে। এরপরে যেটা আছে এটা একটা শাহিওয়াল গরু, খুব ভালো হাইটের। এই গরুটার ওয়েট এখন 770-80 কেজি এরকম আছে। এটা আমরা এক্সপেক্ট করতেছি ইনশাল্লাহ 900 কেজি হয়তো ঈদে হয়ে যাবে ইনশাল্লাহ। আর এটা এর পাশে আর একটা যেটা আছে সাদা কালারের, এটা আমার খুব পছন্দের একটা গরু। এটা একটা ক্রস ব্রাহ্মা জাতের গরু, আর এবং এই জাতের গরু বাংলাদেশে খুবই ফেমাস। ওর বাবা মানে ওর যে সিমেন্টের মানে বাচ্চা থেকে বড় হয়েছে, মানে বাবার যে সিমেন্টটা ওই 253 যে বুলটা বলে সেই ব্রাহ্মার, বাংলাদেশে এই বুলটা
খুব ভালো রেজাল্ট। আচ্ছা এটা এখন 850 কেজি প্লাস মাইনাস ওয়েট আছে, এটা আমি লাস্ট মাপা হয়নি এইভাবে। কিন্তু এই গরুটা আমার বিশ্বাস 950 কেজি প্লাস ওইটা হবে, ওর যে গ্রোথ মানে আমরা পাচ্ছি বা আমাদের এক্সপেকটেশন হয় যেরকম। ফ্যাটেনিং কাউয়ের ব্যাপারে হচ্ছে কি ব্যাক পার্টটা হচ্ছে একটু আকর্ষণীয় হতে হয়, তাই না? এটা খেয়াল করে বিশেষ করে সবকিছু মিলিয়ে ওর যে সাইজ একদম গোলাকার। মাশাআল্লাহ। ওই পাশে আছে একটা আরসিসি, আরসিসি সম্পর্কে বলবেন। এটা হচ্ছে একটা আরসিসি শাহিওয়াল ক্রস। হ্যাঁ, সো ওর কালারটা আর কি আরসিসির, আর বাট ওই ঝুল নাভি কম্বলটা শাহিওয়ালের পার্সেন্টেজটা বেশি পেয়েছে। এই গরুটা নতুন 4 দাঁত হয়েছে। এই গরুটা এখন 650 কেজি প্লাস লাইভ ওয়েট আছে এবং আশা করতেছি এটা ঈদে ইনশাল্লাহ 750 কেজি যাবে। আচ্ছা, এখন যে জিনিসটার ভয়াবহতা অনেক বেশি মাঠ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অ্যানথ্রাক্স। হ্যাঁ, এটি নিয়ে অবশ্যই আমাদের সবাইকে সচেতন হতে হবে। যারা খামার পরিচালনা করছে তাদের যেমন সচেতন হতে হবে, ঠিক তেমনি আমরা যারা খামারে প্রবেশ করছি সেক্ষেত্রে যেভাবে সচেতন থাকা দরকার থাকতে হবে, সেই সাথে অবশ্যই ভ্যাকসিনগুলো করতে হবে। এগুলো সবগুলো করেছেন অ্যানথ্রাক্স ভ্যাকসিন? আমাদের ফার্মে যত গরু আছে সবগুলো অ্যানথ্রাক্সের ভ্যাকসিন আমরা মোটামুটি 1 মাস আগে করেছি। আচ্ছা, বছরে কয়বার করেন? বছরে অ্যানথ্রাক্স 2 বার করলেই হয়। 2 বার করলেই হয়। এখন আমি একটু শুনতে চাই জেদি ভাইয়া, রেহমা ক্যাটেল ফার্মের শুরুটা কিভাবে হয়েছিল, কত সালে হয়েছিল? আমাদের রেহমা ক্যাটেল ফার্মের নাম দিয়ে শুরু হয়েছে 2019 সালে। ওই সময়টাতে আসলে মানে আমরা অনেক ছোট থেকেই গরু পছন্দ করতাম, সো ওই গরুর ভালো লাগা থেকেই আমরা এই ফার্মিংটা শুরু করি এবং তখন আমাদের খুবই ছোট পরিসরে আমরা শুরু করেছিলাম। তখন আমাদের হয়তো শুরুতে আমাদের 8-9টা গরু ছিল। তারপর আস্তে 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 আমাদের মানুষজনের বিশ্বাস ভালোবাসা আমাদের ফার্মের প্রতি সময়ের সাথে সাথে এটার বাড়ছে। আমাদের ফার্মের মানুষের চাহিদা বাড়ছে, তো সেই চাহিদার সাথে আমরা আস্তে আস্তে এবং আমাদের শখ দুইটা মিলে আস্তে 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 মোটামুটি এখন আমাদের ফার্ম মোটামুটি একটা বড় পর্যায়ে আসছে এবং আলহামদুলিল্লাহ আমরা গত 3 বছর যাবতই 200 প্লাসই গরু আমরা সেল করি কোরবানিতে। আর এছাড়া তো আমাদের গাভীর সেকশন তো আছে, সেটা তো আমরা 12 মাসে আমাদের এখান থেকে পিওর যে দুধটা আছে সেটা এখান থেকে সেল হয়। এখন কি লাভজনক অবস্থায় আছেন? এখন আলহামদুলিল্লাহ আমরা ওই শুরুর ওই বছরগুলা থেকে মোটামুটি একটা মানে এই নলেজ নিয়ে আসলে কি ভুল ছিল প্রথম বছর ওইটা আমরা একটু নেক্সট ইয়ার একটু মিনিমাইজ করার চেষ্টা করছি এবং এর সাথে আমাদের 1 বছর এক্সপিরিয়েন্স হয় এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 3 বছর পর থেকে আমরা মোটামুটি প্রফিটেবল একটা পর্যায়ে আমরা চলে আসি। আলহামদুলিল্লাহ আমরা এখন প্রফিটেবল আছি, ভালো আছেন। আচ্ছা, পিছনের গরুগুলো তো দেখালাম, শেডের ভিতরে আরো বেশ কিছু গরু আছে, ওগুলো একটু দেখাতে চাই, শেডে নিয়ে যেতে চাই, চলুন। জি আপু। খামার ভেদে খামারের গরুর জাত, রং, গঠন এর একটা ভিন্নতা দেখা যায়, আর এই ভিন্নতার জায়গাটি তৈরি হয় খামারির পছন্দের জায়গা থেকে এবং খামারের কাছে যে কাস্টমার থাকে তাদের চাহিদার উপরে এই ভিন্নতা আসলে দেখা যায়। যেমন আপনারা জানেন এই মুহূর্তে আমরা রেহমা ক্যাটেল ফার্মে আছি, রেহমা ক্যাটেল ফার্মেও কিছু ভিন্নতা সব সময় কিন্তু দেখা যায় গরুর ক্ষেত্রে, ষাঁড়ের ক্ষেত্রে। হ্যাঁ, এবং এই পছন্দটা নিশ্চয়ই ভাইয়ার এবং ভাইয়ার কাছে যে কাস্টমার আছে তার চাহিদার উপর নির্ভর করেই নিশ্চয়ই করা হয়ে থাকে। আমরা সবসময় চেষ্টা করি গরু কেনার একদম শুরুতে তো আমাদের একটা ইচ্ছা থাকে যে আমরা এই জাতগুলোর গরু, এই সাইজের গরুগুলো আমরা কিনবো। তারপর আমাদের একটা অনেক বড় প্রেফারেন্স থাকে, সেটা হচ্ছে আমাদের কাস্টমারদের, আমাদের পরিচিত যে কাস্টমারগুলো আছে প্রিভিয়াস ইয়ারে যারা আমাদের থেকে গরু নিয়েছে তারা আসলে কি টাইপের গরুগুলো আমাদের থেকে প্রিভিয়াসলি নিয়েছে, তো সেটার উপর বেস করে আমাদের কালেকশনগুলো আমরা আস্তে আস্তে আমরা শুরু করি। এই যে এই মুহূর্তে আমার পাশে যে গরুটি আছে এটাকে আমরা কি বলবো, পাকড়া? পুরা বডিতে কিন্তু নাই, এটা ক্রস ব্রাহ্মারই একটা বাচ্চা, এটার মাত্র 2 দাঁত বয়স এই গরুটা। আর এখন ওয়েট আমরা লাস্ট দেখছি এটা 800 কেজি প্লাস, 2 দাঁতে 800 কেজি এবং এটা খুবই মানে
খুবই পটেনশিয়াল একটা গরু। আমরা চিন্তা করতেছি এই গরুটা এবছর অ্যাটলিস্ট 950 কেজি তো হবে ইনশাল্লাহ। ওর যেই সিমেন্টটা ইউজ করা হয়েছিল, ওর বাবার গলায়, মানে ব্রাহ্মণ ছিল ওর বাবা 100%, তো ওর বাবার গলায় আপনার এই পাকড়ার মতো ছিল। এবার কোরবানির উদ্দেশ্যে কোন জাতগুলো নিয়ে বেশি কাজ করা হবে? ছোট থেকে মাঝারি যে গরুগুলো আছে এই গরুগুলা নিয়ে আমরা বেশি কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওজনের দিক থেকে? ওজনের দিক থেকে যে গরুগুলা দেখা গেছে 200 কেজি থেকে আপনার 650 কেজি, এটা আমরা বেশি কাজ করার চেষ্টা করব। এই গরুর সংখ্যাটা অনেক বেশি থাকবে ইনশাআল্লাহ। যদি কেউ এই ধরনের গরু সংগ্রহ করেন তাহলে সেক্ষেত্রে প্রথমে কি করণীয়? গরু সংগ্রহ করতে যাবে কোথায়, গেলে প্রথমে কি দেখার বিষয় রয়েছে? আপনি যদি এদিকে চলে আসেন, কারণ গরুও দেখিয়ে বলার একটা ব্যাপার রয়েছে। জি বলুন। আসলে আমরা প্রথমে এখন গরু কেনার ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রাধান্য দিই, এটা হচ্ছে গরুটা জাতের দিক থেকে আসলে কেমন। হ্যাঁ, জাতের দিক থেকে কেমন এটা আমরা দেখি, তারপর আসলে গরুটার আমরা কালার দেখি, পায়ের খুঁট থেকে শুরু করে গরুর আপনার লেজ, আপনার ওর কুচটা, হ্যাঁ, ওর দাঁড়ানোর ভঙ্গি, এই সব কিছু আমরা কেনার সময় দেখি। কারণ ভালো গরুটার যদি ভালো পা না থাকে তাহলে কিন্তু গরুটা ভালো ওয়েট নেবে না। কারণ আমরা যখন গরু কিনি তখন কিন্তু আমরা হাইট, লেন্থ, হ্যাঁ, এগুলো দেখে আমরা কিনি এবং ফ্রেম গরু কেনার চেষ্টা করি। এবং ফ্রেম গরুটা কিন্তু আসলে ফিউচারে দাঁড়াবেই এই পাগুলার উপর। জি, সো পাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, অবশ্যই বেশি ওয়েট ধরানোর জন্য গরুটার এবং লং টাইম পালার জন্য। তো এই ধরনের গরুকে একটা দীর্ঘ সময় ধরে লালন পালন করা হয়। এই সময়ে ওদের খাদ্য ব্যবস্থাপনা কি থাকে, কিভাবে সারাদিন ওদের মানে কোন কোন টাইমে খাবারটা দেয়া হয়ে থাকে? আমরা সাধারণত গরুকে আমরা 2 বার দানাদার খাবারটা দিই, আর একবার হচ্ছে মানে শুধু ঘাস দিই। হ্যাঁ, ঘাস আমরা বিকেলে দিই, সেটা অল্প পরিমাণে, বাট আর রাতে হচ্ছে আমরা একদম পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাসটা দিই, আর দানাদারটা পাই 2 বেলা। আচ্ছা, দিনে আপনি দানাদার খাবার একটি গরুকে কতটুকু দিচ্ছেন আর ঘাস কতটুকু দিচ্ছেন? দানাদার খাবার এই বড় গরু যেগুলা, এগুলা দেখা গেছে 10 থেকে 12-13 কেজি পর্যন্ত দেয়া হয়। আচ্ছা, আর ঘাস প্রতিটা গরুকে মোটামুটি মাঝারি সাইজ থেকে বড় যা আছে সবগুলাকে 20 কেজি করে ঘাস দেওয়া হয়। তো আমরা যদি এদিকে আসি, ডানের এই গরুটা নিয়ে একটু শুনতে চাই। এই মুহূর্তে ওর ওজন কত? এই গরুটার এই মুহূর্তে ওজন প্রায় 850 কেজি। কত করে কিনে এনেছেন সেটা আমি প্রশ্ন করব না, তবে ও কিনে আনার খরচটা আপনি জানেন, আপনার কাছে জানা আছে। ঈদ পর্যন্ত এই গরুটার পেছনে কত টাকা খরচ হবে? এই গরুটা আমাদের কেনা একদম ঈদের 10-15 দিন পরে, সো মোটামুটি 12 মাসেও আমাদের এখানে থাকবে। সো মোটামুটি 2.5 লক্ষ টাকা আমাদের ওর পিছনে খরচ হবে। এটা শুধু খাবার না, আমাদের এখানে যারা এমপ্লয় আছে, কাজ করে, তাদের স্যালারি আছে, তারপর ইউটিলিটি বিল আছে, মানে ওভারহেড কস্ট সহ এই খরচটা হবে। ভ্যাকসিনেশন মানে ও একদম টোটাল কস্ট, মানে প্লাস এই ফার্মের যে অপারেটিং কস্ট আছে সবকিছু মিলে এটা 2.5 লক্ষ টাকা 12 মাসে খরচ হবে। এর সাথে আপনি ওর কেনার খরচটি যোগ করেননি? না, ওটা আলাদা আছে। এটা শুধু ওর হচ্ছে 12 মাসের আমাদের এখানে থাকলে এই খরচটা হবে 12 মাস থাকলে। আচ্ছা, আর যেগুলো মাঝারি গরু এগুলিতে মাসে ওভারহেড কস্ট সহ 14 থেকে 16,000 টাকা। এখন এই মুহূর্তে ফ্যাটেনিং কাউ যেগুলো আছে এগুলোর একটা ধারণা আপনাদের দেখালাম। ওই পাশে আছে কিছু গাভী, যেখান থেকে একটা ভালো মানের দুধ উৎপাদন হচ্ছে এখন এই মুহূর্তে আপনার খামারে। আমরা তাহলে ওই পাশে যেতে পারি, গাভীগুলো একটু দেখতে চাই, চলুন।
করে আমরা কিন্তু মোটামুটি সব জাতের সাথে একটা পরিচিত হয়ে গেছি, তাই না ভাইয়া? আপনারা দর্শক এই মুহূর্তে যারা দেখছেন, ভুট্টি গরু দেখেছেন, বক্সার দেখেছেন। ভুট্টি বক্সারের চাইতে আরেকটু বড় সাইজের যেগুলো, এগুলোকে আসলে কি বলা হয়ে থাকে, এগুলো দেখতে কেমন? হ্যাঁ, আমরা একটু জেদনি ভাইয়ের কাছ থেকে জানতে চাই। জেদনি ভাইয়া, এগুলোকে কি জাত বলবেন? এখানে যে গরুগুলো আছে এগুলি পুঙ্গানোর জাতের গরু। এটা একটা ইন্ডিয়ান একটা জাত। আর এটা বেসিক্যালি বামন গরুর বামন ক্যাটাগরিতে পড়ে। আর এটা পুঙ্গানোর নামকরণ করা এই জন্য হয়েছে, এই গরুটা দেখতে একদম শাহিওয়ালের মতো, মানে একদম বড় শাহিওয়ালের যেমন ঝুল হয়, নাভি কম্বল হয়, গলকম্বল হয়, সেম এটার এই গরুগুলো সেম ওই রকমই, কিন্তু এগুলো হাইটে শর্ট। এবং এই প্রতিটা গরুই আপনার কিন্তু প্রাপ্তবয়স্ক, কোনোটা 4 দাঁত, কোনোটা 6 দাঁত। ওর ওজন কেমন হবে এই সাদাটার? এই সাদাটার ওজন মোটামুটি এখন 360-70 কেজি এরকম হবে। ওর ওজন কত এখন? এটার ওয়েট এখন মোটামুটি 320-30 কেজি এরকম হবে। আর ওই পাশে অস্ট্রাল, মানে আমরা তো এগুলো দেখতে পাই, এগুলো খামারে গেলে দেখতেই পাই, কিন্তু এইটা অস্ট্রালের মধ্যে এই সাইজের খুব কম। ওর ওজন কত? এটার ওজন 350 কেজি প্লাস। দাঁত কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁতে আছে। 4 দাঁত। আচ্ছা, এই দুইটা মারামারি করে পুরো আজকে সব নিজেদের শিংই মনে হয় নষ্ট করে ফেলবে এরা। আর শিং না থাকলে কেমন লাগবে তোদের দেখতে রে? আচ্ছা, ও কি রেডি আছে এখন বিক্রির জন্য? হ্যাঁ, ও ইনশাল্লাহ 26 সালে কোরবানি দিতে আমরা ওকে সেল করার ইচ্ছা আছে আমাদের। এখনই একটা আইডিয়া করা যায় যে এগুলোর আসলে দাম কেমন হতে পারে, বিগত বছরগুলোতে কেমন ছিল? বিগত বছরগুলোতে আপনার এই গরুগুলা মোটামুটি ঈদে বিক্রি হইতো একটা ভালো দামে, যেটা মোটামুটি 3.5 লাখ টাকা থেকে উপরে বিক্রি হইতো। আচ্ছা, ওকে, আমরা একটা ধারণা নিয়েই নিয়েছি। ঠিক আছে, এবার আমি চলে যাব ওই পাশটাতে গিয়ে গাভীগুলো একটু দেখতে চাই। আর এই মুহূর্তে আপনার কাছে গাভী আছে টোটাল 27টা। 27টা গাভী থেকে কত লিটার দুধ পাচ্ছেন? আমাদের এখন 320-330 এরকম একটা আপ ডাউন করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু ওদিকে চলে যাই, আসুন। মোহাম্মদপুর বসিলার মতো একটি জায়গায় আপনি আপনার এই খামারে গাভী লালন পালন করছেন। এরকম একটি জায়গায় একটি গাভীর পেছনে কেমন খরচ হচ্ছে? আমাদের এখানে গাভীর পিছনে মানে গাভীর দুধের পরিমাণের উপর বেস করে আসলে গাভীকে খাবার দিতে হয়। জি। সো আমাদের এখানে মোটামুটি 15,000 টাকা থেকে 20,000 টাকা গাভীর পিছনে মাসে খরচ হয়, যেটার ভিতরে খাবার আছে, তারপর আমাদের স্টাফ যারা আছে ওদের স্যালারি, আমাদের জায়গার রেন্ট, সব কিছু মিলে 15 থেকে 20,000 টাকা গাভীর দুধের পরিমাণের উপর এই খরচটা আপ ডাউন করে। গাভীগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, কারণ আমাদের এখানে যে গাভীগুলো আছে এগুলো সবই ক্রস জাতীয় গাভী। এগুলো হচ্ছে এই দেশির সাথে হলস্টাইন ফ্রিজিয়ানের ক্রস হতে হতে এই গাভীগুলা ডেভেলপড হওয়া। সো এদের ইমিউন সিস্টেম আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, গাভীর ক্ষেত্রে যেটা খুব বেশি সমস্যা হয় সেটা হচ্ছে ম্যাস্টাইটিস। কারণ যত যাই বলি না কেন, আমাদের তো কিছুটা না, অনেকটাই নির্ভরতা হচ্ছে সহকর্মীদের ওপর, কারণ দুধ দহনটা তারাই করে থাকেন। ম্যাস্টাইটিসের প্রাদুর্ভাব দেখা দেয় একটা দুইটাতে হলেও। সেক্ষেত্রে আপনার খামারের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমার এত বছরের ফার্মিংয়ে আমার এখানে ম্যাস্টাইটিস হয়েছিল 2টা গরুতে। তো 2টা গরুতে হয়েছিল এত বছরে, প্রায় 7 বছরে 2টা গরুতে হয়েছে। এটার ওই 2টা গরু হওয়ার রিজন ছিল, ওই 2টা গরু ঈদের আগে আসলে ওই গরুগুলোকে ড্রাই করার কথা ছিল। সো আসলে ওই সময়টাতে আমরা একটু সার নিয়ে তখন ব্যস্ত থাকি। আমার যে লোক ছিল ওরা একটু গাফলতি করছিল, এবং দেখা গেছে যে অন্যান্য যারা টেক কেয়ারের দায়িত্বে ছিল ওরা সার নিয়ে একটু বেশি ব্যস্ত থাকা হয়েছে। তো ওই সময় এটা হয়েছে। আর এছাড়া আমাদের এখানে ম্যাস্টাইটিস আলহামদুলিল্লাহ যথেষ্ট কম, কারণ আমরা ফার্ম অনেক পরিষ্কার রাখার চেষ্টা করি। এই মুহূর্তে তাহলে সর্বোচ্চ আপনার খামারে একটি গাভী কত লিটার দুধ দিচ্ছে? 28 লিটার। 28 লিটার। আর সর্বনিম্ন? সর্বনিম্ন এখন আমার এখানে 16 কেজি, 16 লিটার। 16 লিটার। তাহলে আমরা কি এই হিসেবটুকু পাবো যে একদিনে একটা গাভী থেকে আপনি কত টাকা প্রফিট করতে পারছেন দুধ থেকে? দুধ থেকে আমাদের মোটামুটি একটা অ্যামাউন্ট থাকে, যদি আমরা মানে ফুল ল্যাকটেশন পিরিয়ডটা হিসাব করি সেক্ষেত্রে মোটামুটি একটা প্রফিট থাকে। জেদনি ভাই, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যাবার পূর্বে আপনার যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন।
আমি যেহেতু সার গাভী দুইটা জিনিস নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, যারা সারের খামার করবেন তাদের সবচেয়ে বড় করণীয় যে বিষয়টা হবে, আপনি আপনার মার্কেটটা আগে বুঝবেন, যে আপনি যে জায়গাটায় ফার্ম করতেছেন সেই জায়গায় আসলে কি টাইপের গরুগুলো সেল হয়, কি টাইপের গরুগুলা মানুষজন কোরবানি দেয়। তো এখন যদি আপনি এরকম একটা জায়গায় আপনার ফার্মটা থাকে যেখানে দেখা গেছে হয়তো বা মানুষজন খুব বেশি কোরবানিতে মানুষজনের ডিমান্ড খুব বেশি থাকে না, তো সেই জায়গাগুলোতে আপনি দেখা গেছে কি কষাই গরু, যেটা হলিস্টাইন ফ্রিজিয়ান মাংসের গরু, এই গরুগুলো আপনি লালন পালন করতে পারেন। এটা গেল সারের ক্ষেত্রে। আর যদি আপনি গাভীর করেন, গাভীর ক্ষেত্রে অবশ্যই আপনার দেখতে হবে আপনি যে অঞ্চলটাতে গাভীর ফার্মটা করবেন সেখানে কি আপনার গাভীর যে রেগুলার যে দুধটা আসবে সেটা কি আপনি ওই এলাকাটায় আপনি সেল করতে পারতেছেন কিনা, বা আপনার ওই জায়গা থেকে আপনি কতটুকু দূরে নিয়ে সেল করলে আপনার গাভীর দুধটা ভালো থাকে, ওই মার্কেটটা আপনি এবং গাভীর দুধের যে মার্কেটটা সেই মার্কেটটার উপর বেস করে আপনার গাভীর খামারটা করতে হবে। কৃষি বিষয়ে যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন। প্রযোজক এসএ ফিড মাটির কথা, বাড়ি ৪৭, রোড ১১৬, গুলশান ১, ঢাকা। মোহাম্মদপুর বসিলার মতো একটি জায়গায় ৩০ শতক জায়গা লিজে নিয়ে রাহমা ক্যাটেল ফার্ম অবস্থিত। এই ফার্মে একটি শেড আছে, যেই শেডে গাভী, বকনা, বাছুর, ষাঁড় সবকিছু মিলিয়ে ২৫০টির মতো রাখা যায়। এছাড়াও ছোট ছোট শেড করে কিন্তু সেখানে ভেড়া, ছাগল লালন পালন করা হয়ে থাকে। প্রতিদিন খামার থেকে দুধ বিক্রি করা হচ্ছে, সেই সাথে কোরবানির উদ্দেশ্যে গরু মোটা তাজা করা হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য। ভেড়া, ছাগল তো বিক্রি হয়ই কোরবানির ঈদে। দর্শক, এই ছিল আমাদের এসএ ফিড নিবেদিত কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির কথা। আজকের মতো আমি মারুফা এনিন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ফার্মে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।